সাজ কমপ্লিট হলো। ষষ্ঠীতেই এত ভিড়। চালচিত্রের অংশটা সেখানে কিন্তু এরকম পাখি রয়েছে। হুগলি জেলার শ্রীরামপুর শহরের দ্বিতীয় বৃহত্তম উৎসব চাত্রার শীতলা মায়ের পুজো, যেখানে বিভিন্ন জেলা থেকে মানুষজন পুজো দিতে আসেন। দুর্গাপুজোর মতোই 4 দিন ব্যাপী এই পুজো হয়ে থাকে। কথিত আছে একবার এই শ্রীরামপুরের চাত্রায় বসন্ত রোগ মহামারীর আকার নেয়, আর তখনই স্বপ্নাদেশে মায়ের এই পুজোর প্রচলন শুরু হয়। মূলত সপ্তমী, অষ্টমী এবং নবমীতে প্রধান পুজো হয়ে থাকে। অষ্টমীতে মহাভোগের আয়োজন থাকে। দেবী দুর্গার মতো মা শীতলার মুখের গড়ন হলুদ বর্ণ এবং মায়ের দুই পাশে 2 সখী থাকে। শতাব্দী প্রাচীন এই পুজো ঘিরে শ্রীরামপুরবাসী কয়েকটা দিন মেতে ওঠে। বেশ অনেকটা এলাকা জুড়ে মেলারও আয়োজন থাকে। 1 বছর পরে আবারও আমি আজকে শ্রীরামপুরে আসার কারণ হচ্ছে চাত্রার মা শীতলার পুজো হয়। এটা গত বছর আমি দেখেছিলাম, তার আগের বছরও দেখেছিলাম। খুব জাঁকজমকপূর্ণ পুজো হয়ে থাকে। শ্রীরামপুর থেকে একদম সন্নিকটেই এই চাত্রার মা শীতলার পুজো হয়ে থাকে। স্টেশন থেকে নেমেই এই টোটোগুলো পাওয়া যায়। টোটোতে চাত্রার শীতলাতলা বললেই পৌঁছে দেবে। যদিও আমি এখান থেকে হেঁটেই যাবো, কেননা বেশিক্ষণ লাগে না, মানে মোটামুটি 7-8 মিনিট মতো লাগে। এখান থেকে হেঁটেও আপনারা যেতে পারেন। এই হচ্ছে গলিটা, এই গলির একদম সোজা যেতে হবে। এখানে একটা এরকম ব্যানার রয়েছে, এখন থেকে আর কি এই অনলাইনে পুজো দেওয়া যাবে। এখানে লেখা রয়েছে, ওয়েবসাইটটা দেওয়া রয়েছে আর কি। পুজোর দিনগুলো হচ্ছে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, 15, 16, 17, 18, 19 এই দিন। আর এই পুজোটা ঘিরে একটা মেলা বসে, মানে এই টোটাল এই আমি রোড দিয়ে হাঁটছি, এই রোডেই মেলাটা বসে। মন্দিরের একদম সামনেটাতে চলে এসেছি। এখানে যারা পুজো দেয় এখান থেকে সমস্ত জিনিসপত্র সংগ্রহ করতে পারেন। এই মন্দিরের সামনেটাতে আরও ভিড়টা বেড়ে যায়, মানুষজন সবেমাত্র আসছেন। প্রতি বছর বেশ সুন্দর করে মন্দিরটাকে সাজানো গোছানো হয়ে থাকে। এটা হচ্ছে তোমার ফ্রন্ট একদম। এখানে বলির জায়গা রয়েছে। তারপর ধীরে ধীরে যত ভিতরের দিকে যাব, এই ঝাড়গুলো সুন্দর করে সাজানো গোছানো। এই সাইডটাতে একটা সেকশন করে দেওয়া। মায়ের মন্দিরের মেন অংশটা এই মুহূর্তে বন্ধ রয়েছে, এটা আর কিছুক্ষণের মধ্যে খুলবে, আর একটুখানি পরে খুলবে আর কি। এই সাজানো গোছানোগুলো মানে দারুণভাবে সাজানো গোছানো থাকে প্রত্যেক বছর আমি দেখেছি। আর এগুলো কিন্তু পার্মানেন্ট। এই যে রাধাকৃষ্ণের মূর্তিগুলো যেগুলো করা হয়েছে দেওয়ালে, এগুলো পার্মানেন্ট মানে মূর্তি। মায়ের যে মন্দিরটা রয়েছে, মানে মা যেখানে অবস্থান করছেন তার সামনেটাতে এই জায়গাটাতে এরকম একটা জায়গা, মানে ওপরটা অনেক প্রাচীন মন্দির কিন্তু, ঠিক আছে? ওপরের অংশগুলো দেখলেই যেটা বোঝা যাচ্ছে। একটা দুইখানা এখানে ঘন্টা রয়েছে, বড় বড় ঘন্টা রয়েছে। মানুষজন এখানে আসছেন, নমস্কার করছেন। ভিতরের মতো বাইরে তো এই মন্দিরের বাইরের অংশটাতেও এরকম অনেক মূর্তি করা হয়েছে। এখানে এরকম মা কালীকে দেখা যাচ্ছে, একদিকে রামকৃষ্ণদেব রয়েছেন, একদিকে মা শারদা রয়েছেন। পুরো মন্দিরটাই এরকম কারুকার্য করা। ঘড়িতে সময় এখন 7:30 বাজে। প্রচুর মানুষের ভিড় ইতিমধ্যেই। আর খুলে গেছে দ্বার, মায়ের যে দ্বার, সেই দ্বার খুলে গেছে। ধীরে ধীরে আমি সামনের দিকটাতে যাব। ধীরে ধীরে মায়ের একদম সামনেটাতে আমি চলে এসেছি। এবছর কি বেড়েছে না, মানে প্রতিমার হাইটটা মনে হচ্ছে বেড়েছে একটুখানি। হ্যাঁ, মানে গত বছর আমি যখন এসেছিলাম তার থেকে একটুখানি বেড়েছে যতটুকু মনে হচ্ছে। পুরো সাজটা, মায়ের যে পুরো সাজটা এরকমভাবেই সেজে ওঠেন প্রতি বছর মা। আচ্ছা, এটা হচ্ছে 2010-এর ছবি। দেখো, 10-এ এরকম ছিল, আর 2024-এ ঠিক মাকে এরকমটা লাগছে, দেখতেই পাচ্ছ। পুরো মানে মুকুটের অংশ থেকে টোটাল সাজটা ঠিক এরকম, মানে এইভাবে মাকে সাজানো হয় প্রতি বছর। মানে এই এক্ষুনি আর কি সাজ কমপ্লিট হলো। মানে এর মধ্যেই এইভাবে আমরা এসেছি ছবি তুলতে। প্রচুর মানুষের ছবি তুলতে এসছেন, প্রচুর মানুষ মাকে একবার দর্শন করতে এসছেন আর কি। সোনার উপর সাজও কিন্তু এখানে রয়েছে পুরোপুরি। দেখো তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো। আজকে হচ্ছে ষষ্ঠী, ষষ্ঠীতেই এত ভিড়, আর অষ্টমীর দিন থাকে আরও ভিড়। আর মায়ের বিসর্জনের পরে এই ঘরটা, পাশে একটি ঘর আছে, সেখানে রেখে দেওয়া হয় আর কি।
ভালো করে এই পিছনের অংশটা দেখো, মানে এই চালচিত্রের অংশটা, সেখানে কিন্তু এরকম পাখি রয়েছে আর গদার মতো কিছু অংশ রয়েছে আমি দেখতে পাচ্ছি। এরকম সাদা সাজের মাকে দেখতে আমার খুবই ভালো লাগছে, কারণ লাইটটা পড়েছে তো আরও বেশি ব্যাপারটা পুরো ফুটে উঠেছে। আর মায়ের গয়না মানে পুরোপুরি মাথার অংশে, গলার অংশে পুরোপুরি যে গয়না সেগুলো কিন্তু সোনার উপর সাজ। এই মুহূর্তে এতটা ভিড় রয়েছে, এই পাশ থেকে দেখছে মানুষ, এখান থেকেও দেখছে। এই জায়গাটাতে ভিড় হওয়ার কারণটা হচ্ছে এখানে মায়ের ঘট রয়েছে, যেটা কালকে যাবে হচ্ছে এখানে, আর মায়ের বিসর্জনের পরে আবার সেই ঘট কিন্তু এখানে প্রতিস্থাপন করা হয়। বসে মানে আচ্ছা, শীতলা মায়ের যেখানে প্রতিমা দেখছো এইখানেই আবার ঘটটা থাকবে, সেই ঘট নিয়মিত পুজো হয়, প্রতিমা থাকার, হ্যাঁ নিয়মিত পুজো হয়। আজকে এই ঘরে পুজো হচ্ছে, যেহেতু প্রতিমা আসছে, কাল থেকে ওখানে পুজো দশমী অবধি। আর দশমীর পর যখন মা বিসর্জন যান, আবার মায়ের পরের দিনের পুজো একাদশী ঘটে এখানে স্থাপনা হয়। আচ্ছা, আমি নিত্য পূজিত মা এই যেখানে বেদি হচ্ছে এখানে হবে। এবার আমি ধীরে ধীরে এখানটা তোমাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু এরকম ডাব রয়েছে, ঠিক আছে, আর নিচে রয়েছে ঘট, বিশাল বড় একটা ডাব রয়েছে, আর এবং অনেক এখানে মালা টালা পড়েছে ইতিমধ্যে, আরও পড়বে, যেখানে পুজো যেহেতু হবে আরও পড়বে। আর আজকের দিনে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, মানে আমি কীভাবে বাড়ি যাব আমি জানি না, একটু পরেই আর কি বেরাতে হবে। প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, অনেক মানুষ আটকেও রয়েছেন, মন্দির চত্বরে প্রচুর ভিড়। এবার আমি একটুখানি এই সাইড থেকে, মায়ের এই সাইড থেকে দেখানোর চেষ্টা করি। এই যে বেদিটা, আমি ওখান থেকে দেখতে পাচ্ছিলাম না বেদিটা, এখানে একটা বেদি রয়েছে এরকম ধরনের। আর এই যে মানে তোমার এই সাইডের যে লুকটা, এটা কিন্তু একদম অন্যরকম। তুমি সামনে থেকে দেখলে অন্যরকম লাগবে, আর সাইড থেকে দেখলে অন্যরকম লাগবে একদম। অনেকটা, তাই কিছুক্ষণ এখানে থাকতে হবে। পার্থদা একটুখানি বলবে মন্দির সম্পর্কে আর এই পুজোটা সম্পর্কে। তোমার ছোটোবেলা থেকে দেখছো তুমি? হ্যাঁ, ছোটোবেলা মানে প্রায় 300 বছরের বেশি বছরের পুজো, আমার জন্ম তো বটেই। যে মন্দির দেখছেন হয়তো খুব ওয়েল মেনটেন বলে একদম নতুন লাগে, অতদিনেরই পুরনো, আমরা ছোটোবেলা থেকে এরকমই দেখছি। আর যেটা নীল বললো অদ্ভুতভাবে, হ্যাঁ মা এলে সত্যি অষ্টমীতে অনেক বছর এখানে শীতল করে দেয় ওয়েদার, মানে একদম ঠান্ডা হয়ে যায়। কিন্তু আজকে ষষ্ঠীতেই একদম সকালে খুব গরম ছিল, একদম আজকে তুমুল বৃষ্টি হচ্ছে এখন। আর কি বলবো, তাতেও ভিড় যদি নীল দেখায় বুঝতে পারবেন, ভিড় বেশ ভালো আছে এখনও। অষ্টমীর দিন তো দাঁড়ানো যায় না এখানে, যেখানে আমরা দাঁড়িয়ে আছি। আর বিশাল আবেগ, মানে যাত্রাবাসী, শ্রীরামপুরবাসীরই বলতে গেলে, আর যাত্রাবাসীর এটা একটা দুর্গা পুজো বলতে গেলে। মানে ঠাকুরকে বানান? ঠাকুর আমাদের এখানেরই, যাত্রার কুমারপাড়ার প্রখ্যাত শিল্পী শ্রী স্বপন পাল, জীবন কৃষ্ণ পালের পুত্র, উনি প্রতিমা তৈরি করছেন। সাজ করেন শিল্পী গণেশ কয়াল, সাজ উনি বেশ কয়েক বছর ধরেই করছেন। আচ্ছা আচ্ছা, ওনারাই করেন দুজনে। আর মেলাটা কতদিন চলবে? মেলাটা শুরু হয়েছে কাল থেকে, রাফলি বসে যায়। আজকে চলবে মেলা, মানে মায়ের বিসর্জন দশমীতে, মেলা একদিন এক্সটেন্ডেড থাকে, মানে পরের দিন এলেও ভাঙা মেলাটা পাওয়া যায়। আচ্ছা, দশমীতেই বিসর্জন হয় একদম, মানে ওটার কোনো রীতিতে চেঞ্জ হয় না। দশমী মানে দশমী, একদম দশমীতেই 9টা নাগাদ মা এই নিচে বরণ হয়, বরণ হয়ে একটু শোভাযাত্রা করে বিসর্জন হয়। বিসর্জন হতে রাত হয়ে যায়, 12:30 1টা বেজে যায়। এই মায়ের কি কোনো নাম আছে, মানে মা শীতলা বলেই ডাকা হয়? মা শীতলা এখানে বড় মা বলে, যেহেতু আরও শীতলা মা এখানে, মানে শীতলা মার মধ্যে বড় মা বলা হয়। আমরা শীতলা মাই বলে, অনেকে বড় মা বলে, মানে চাত্রার বড় মা বলা। হ্যাঁ বলা যায়। বেশ, অনেক ধন্যবাদ দাদা। যাত্রার এখনও ওই মানে ঠাকুরের ওখানে কিছুটা সময় বাকি, তাই জন্য আমি চলে আসলাম পার্থদার বাড়িতে। পার্থদার বাড়িতে সরস্বতী পুজো হয়ে থাকে, আমি মানে প্রতিবার দেখি, ঠাকুরগুলো ছবিতেই দেখা হয়, কিন্তু এই মানে এইবার মানে সচক্ষে দেখার যে সৌভাগ্যটা সেটা হলো। কোনটা 2000 কত সালের কোনটা বলছিলে? তো এবারের ঠাকুর, হ্যাঁ এটা তো দেখেছি আমি। 23-এর ঠাকুর, এই দুটো প্রতিমাই কৌশিক পালের বানানো। আচ্ছা, এইদিকে 22-এর ঠাকুর। চলে যাওয়ার কথা ছিল, যে তোমার লাকে ছিল আর কি, যে দেখতে পেলে। একদম শিল্পী পদ্মশ্রী সনাতন রুদ্র পালের এইটা, হ্যাঁ 2022-এ। বাহ, দেখো ওদিক দিয়ে চলে যাও। হ্যাঁ অসাধারণ, মানে এই চোখের যে কাজ সেটা দেখলে কিন্তু বুঝতে পারা যায়, মায়ের যে এই যে অংশগুলো এটা দেখলে কিন্তু বুঝতে পারা যায়, অসাধারণ। আমি ছবিতে দেখেছি, বহুবার ছবিতে দেখেছি, কিন্তু এবার দেখলাম। আমি এখান থেকে একটুখানি দেখানোর চেষ্টা করি।
অসাধারণ অসাধারণ কাজগুলো অসাধারণ। এর একটা জিনিস আমি তোমায় দাঁড়াবো, এত সুন্দর ঠাকুর কি বিসর্জন দিতে ইচ্ছে করে? করে না, আমি ওই জন্যই তো প্রায় মিউজিয়াম, আমার অনেক বন্ধু বলে আমি মিউজিয়াম বানাচ্ছি, সেটাই বানানো উচিত। Actually দিলে আর কি সেই 1-2 দিন আমার একটা এটা হচ্ছে রানিং ইয়ার, রানিং ইয়ারের ঠাকুর, এটা একটা স্টোরি আছে, এটা অ্যাকচুয়ালি পুরোটাই মানে অংশ ওই পাশে। এই স্টোরিটা কি আছে, স্টোরিটা একটুখানি বলো আমাকে। বলছি, বলো। অ্যাকচুয়ালি এখানে যেমন দেখতে পাচ্ছ যে একজন এই দাদু আছেন, এটা দাদু আর নাতি। ধরো দেখতে পাচ্ছ ব্যাপারটা হচ্ছে যে ওই পাশটা যে দেখতে পাচ্ছ যে রডটা উঠছে, এই কনসেপ্টটা এরকম ভাবে এসছে, এখন ধরো পুরোনো বাড়ি যেরকম আমাদের ভেঙে যাচ্ছে, এবার ভেঙে যাওয়াটার আমি বিরোধী নই, কারণ ভবিষ্যতে ফ্ল্যাট এটা হবেই, এটার বিরোধিতা করে ভেবে তো লাভ নেই, কিন্তু ধরো যার যার বাড়ি সে ভাঙলে কিন্তু সেই জায়গা দিয়ে ব্যাপারটা এরকম, তোমার ভয়েসটা পাঠালে পুরোটা যা বুঝতে আমি শর্টে বলে দিই, যে ধরো সে যখন বাড়িটা ধরো তার ভাঙা হয়েছে, নতুন ফ্ল্যাট তৈরি হচ্ছে, তখন সে ওখান দিয়ে হয়তো ক্রস করে আসছে যে তার বাড়িটা ভেঙে গেছে, সে দেখতে পাচ্ছে যে তার ওই ধ্বংসস্তূপের মধ্যে দিয়েই নতুন একটা বাড়ি তৈরি হচ্ছে, আর ওখানে তো তার অনেক স্মৃতি থাকে, স্বাভাবিক যেরকম আমাদের বাড়িতে থাকে, তো সে তখন দেখতে পাচ্ছে ওখানে একটা এরকম ইয়োর ড্রিম হোম ইজ রিয়ালিটি লেখা, ওর স্বপ্নগুলো পুরনো ওখানে ভেঙে গেছে, যেগুলো স্বপ্ন বলবো না, যেগুলো লিভ করেছে তার হয়তো জীবনের খুব ইয়ে, তো ও দেখতে পাচ্ছে কি হয়তো এখানে ওর একটা গাছ ছিল যেটা কাটা পড়ে গেছে, স্বাভাবিক বাড়ি হচ্ছে, ওটা অ্যাকচুয়ালি একটা ইউজ করতে পেরেছি, একটা গাছ ঘন্টি খেয়ে নিয়েছিল বলে, তো এইখানে এবার হচ্ছে যে সে রিয়েলাইজ করছে এখানটায় হয়তো তার একটা দালান মতো ছিল, সামনেই সরস্বতী পুজো, সেখানে এককালে দাদু আর সে মিলে হয়তো ঠাকুর সাজাতো, দাদু আজ নেই, এটা অবশ্য আমার অ্যাকচুয়াল রিয়েল লাইফ থেকেই নেওয়া, দাদু আজ 7 বছর নেই, তো ঘটনাচক্রে যদিও ঠাকুরের ভাবনাটা সুমন দাসের, যে আমার সাজ গতবারেও করেছিল, কিন্তু কোইন্সিডেন্টালি দাদু আর আমার একটা খুব ভালো বন্ডিং ছিল, যারা আমাকে চেনে তারা জানে, তো ও মানে কোইন্সিডেন্টালি এটা বানিয়ে ফেলে, এবং তারপর আমি দেখি যে জিনিসটা অদ্ভুতভাবে মিলে গেল, তো সেটাই আর কি, তো দাদুর সাথে সত্যি মানে দাদুই আমাদের বাড়ি সরস্বতী পুজো আগে করতো, তো সেই ভাবনার থেকেই সে আর কি রিয়েলাইজ করছে, যেমন দেখতে পাবে এদিকের পিলারটা আছে, মানে আগে হয়তো ধরো এখানে একটা ঘর মতো ছিল, আর ওই পাশে ওটাই যেন ভেঙে বেরিয়ে যাচ্ছে ওখান থেকে, ওখান থেকে জিনিসটা ধ্বংস হয়ে রিয়ালিটিটা, বুঝতে পেরেছি, এই পোর্শনটা পুরোটাই কাল্পনিক, যেন এখানে খুবই সুন্দর, মানে মায়ের যে মুখমণ্ডলটা সেটাও কিন্তু খুব মিষ্টি। এই ছিল হচ্ছে 2024 সালে চাতরার বড় মা অর্থাৎ চাতরা শীতলা পুজো আমি দেখলাম, এবার বাড়ি কখন ফিরবো আমি জানি না। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। শ্রীরামপুর থেকে বা হুগলি জেলা থেকে কারা কারা দেখছো আমাকে জানাতে পারো, তাহলে আমি বুঝে যাবো তুমি এই এলাকার বাসিন্দা। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো, ভালো থেকো সবাই, টাটা।